নমস্কার, নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে প্রতি 10 বছর অন্তর জাতীয় জনগণনা বা সেন্সাস অনুষ্ঠিত হয়। সেই বহু প্রতীক্ষিত জনগণনার অনলাইন সেলফ এনুমারেশন বা নিজে থেকে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া ইতিমধ্যে সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সহ পুরো দেশের বহু মানুষ ইতিমধ্যে এই অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন। আবার অনেক মানুষ আছেন যারা এখনো ফর্ম ফিল আপ করেননি, কিন্তু দু একদিনের মধ্যে সাইবার ক্যাফেতে গিয়ে বা নিজের মোবাইল ফোন থেকে এই ফর্ম ফিল আপ করবেন বলে ভাবছেন। আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের 5টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করতে চাই। কারণ আপনি যদি ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলে থাকেন তাহলেও দেখে নিন যে আপনি এই 5টি ভুল করেছেন কিনা। আর যদি এখনো ফর্ম ফিল আপ না করে থাকেন তবে ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে এই 5টি পয়েন্ট ভালো করে বুঝে নিন। মনে রাখবেন, জনগণনা কিন্তু প্রতি বছর হয় না, এটি প্রতি 10 বছর অন্তর হয়। ফলে যদি একবার ভুল তথ্য জমা পড়ে যায় তবে আগামী 10 বছর কিন্তু সেই তথ্য আর সংশোধন বা কালেকশন করার কোনো সুযোগ আপনি পাবেন না। তাই বিষয়টি অত্যন্ত মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি বাস্তব কথা আপনাদের বলে রাখি, বর্তমান যুগে প্রযুক্তি অনেক এগিয়ে গেলেও আমাদের সাধারণ মানুষের মধ্যে অন্তত 80% মানুষ নিজেরা নিজের স্মার্টফোন থেকে এই অনলাইন ফর্ম ফিল আপ সঠিকভাবে করতে পারবেন না। এটাই স্বাভাবিক। সেই কারণে আপনারা অনেকেই নিকটবর্তী কোনো অনলাইন দোকান বা সাইবার ক্যাফেতে গিয়ে এই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন। যখন আপনারা কোনো অনলাইন দোকানে গিয়ে বসবেন, দোকানদারকে পুরো কাজটি করতে দিয়ে নিজে চুপচাপ বসে থাকবেন না। দোকানদারকে স্পষ্টভাবে মনে করিয়ে দেবেন যে তিনি প্রতিটি ঘর সতর্কতার সাথে পূরণ করেন। দোকানদার তাড়াহুড়ো করতেই পারেন, কিন্তু ভুল হলে মাসেল আপনাকে গুনতে হবে। এবারে আসি আমাদের প্রথম সতর্কতায়। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে দাদা, ফর্ম ফিল আপ করার জন্য কি আগে থেকে কোনো গৃহ নম্বর বা হাউস নম্বর কালেক্ট করতে হবে? পঞ্চায়েত বা পৌরসভা থেকে কি বাড়ির নম্বর নিয়ে আসতে হবে? আমি আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি, এর জন্য কোনো রকম চিন্তা করার বা অযথা কোথাও দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। কারণ যখন আপনি সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেখানে আলাদা করে কোনো বাড়ির নম্বর বা হাউস নম্বর এন্টার করার জায়গা থাকবেই না। তাই গৃহ নম্বর নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না, এটি একদমই লাগবে না। এবারে আমরা আসছি দ্বিতীয় পয়েন্টে, যা হলো আপনার মোবাইল নম্বর। যখন আপনি অনলাইন সেলফ এনুমারেশন পোর্টালটি খুলবেন, ফর্ম ফিল আপ শুরু করার শুরুতে আপনার একটি চালু মোবাইল নম্বর চাওয়া হবে। এই জায়গাতে অনেকে বিশাল বড় ভুল করে বসেন। অনেকে ভাবেন এখন হাতের কাছে যে নম্বরটা আছে সেটাই দিয়ে দিই, পরে দেখা যাবে। এই ভুলটা ভুলেও করবেন না। আপনাকে এমন একটি মোবাইল নম্বর দিতে হবে যা আপনার নিজের এবং যেটি আপনি স্থায়ীভাবে বা পার্মানেন্টলি ব্যবহার করেন। মনে রাখবেন, একটি মোবাইল নম্বর দিয়ে কিন্তু কেবল একটি পরিবারের ফর্ম ফিল আপ করা সম্ভব। আপনি একটি নম্বর দিয়ে একাধিক পরিবারের ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই নিজের চালু এবং স্থায়ী নম্বরটি ব্যবহার করবেন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং দরকারি সরকারি আপডেট ও খবর একদম সহজ ভাষায় সবার আগে পেতে এখনই আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের নিউজ বাংলা পেজটি ফলো করে রাখুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে কেউ ভুল তথ্য দিয়ে সমস্যায় না পড়েন। চলুন এবার পরের পয়েন্টে যাওয়া যাক। এবারে আলোচনা করব আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, যা হলো ইমেল আইডি। বর্তমানে আমাদের প্রত্যেকের হাতে একটা করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, আর আমরা সবাই জানি যে একটি ইমেল আইডি ছাড়া কোনো স্মার্টফোন বা প্লে স্টোর সঠিকভাবে চালানো সম্ভব নয়। অর্থাৎ আপনার কাছে স্মার্টফোন থাকা মানেই আপনার একটি জিমেল বা ইমেল আইডি অবশ্যই রয়েছে। যখন আপনি সেলফ এনুমারেশনের ফর্ম পূরণ করবেন, সেখানে ইমেল আইডি দেওয়ার একটি বিকল্প ঘর থাকবে। আপনি যদি ইমেল আইডি না দেন তবে ফর্ম জমা হবে না এমনটা নয়, অসুবিধা তেমন কিছু হবে না। তবে আমাদের পরামর্শ হলো, আপনার যদি ইমেল আইডি থাকে তবে ফর্মে সেটি অবশ্যই এন্টার করবেন, কারণ ফর্ম সাবমিট হওয়ার পর যাবতীয় ডিজিটাল রসিদ, এনুমারেশন আইডি এবং ভবিষ্যতের যোগাযোগ সংক্রান্ত তথ্য আপনার ইমেল ঠিকানাতেও সুরক্ষিতভাবে চলে আসবে। এতে আপনার কাছে তথ্য হারানোর কোনো ভয় থাকবে না। এবারে আসছি অত্যন্ত স্পর্শকাতর এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ পয়েন্টে। এটি হলো আপনার পরিবারের প্রধান বা হেড অফ দা ফ্যামিলি। আপনি কাকে নির্বাচন করবেন, এই বিষয়টি বোঝার জন্য একটু অতীতে তাকানো যাক। আমাদের রাজ্য বা দেশে আপনাদের প্রত্যেকের কাছে যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে, সেখানে পরিবারের একজন প্রধানের নাম লেখা থাকে। আপনি খেয়াল করে দেখবেন, বিগত 10 বছর বা 15 বছর ধরে অনেকে বহু চেষ্টা করেও সেই রেশন কার্ডের প্রধানের নাম কিন্তু পরিবর্তন বা সংশোধন করতে পারেননি। ঠিক একইভাবে এই বছরের যে জাতীয় জনগণনা বা সেন্সাস হতে চলেছে, সেখানেও আপনি যাকে পরিবারের প্রধান হিসেবে নির্বাচন করবেন, আগামী 10 বছর কিন্তু তাকে আর পরিবর্তন করার কোনো আইনি সুযোগ আপনি পাবেন না। তাই অত্যন্ত বিচার বিবেচনা করে আপনাকে পরিবারের প্রধান ঠিক করতে হবে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে আপনি সঠিক হেড অফ দা ফ্যামিলি বা পরিবারের প্রধান নির্ণয় করবেন? প্রথমত, আপনি যদি আপনার পিতামাতা বা অন্যান্য ভাইদের থেকে আলাদা হয়ে গিয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি আলাদা বাড়িতে বসবাস করেন, আলাদাভাবে হাঁড়িতে রান্না বান্না করেন এবং সম্পূর্ণ পৃথক সংসার চালান, তবে আপনি নিজেকে এবং নিজের স্ত্রী সন্তানদের নিয়ে একটি সম্পূর্ণ আলাদা পরিবার বা পৃথক হাউস হোল্ড হিসেবে গণ্য করবেন। এবার প্রশ্ন হলো, এই পৃথক পরিবারের প্রধান আপনি কোনো পুরুষকে করবেন নাকি কোনো মহিলাকে করবেন? এই পুরো সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। বর্তমান সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় নারী কল্যাণ এবং মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য নানাবিধ সামাজিক উন্নয়নমূলক প্রকল্প এবং আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আসছে। তাই আপনার যদি পরিবারের কোনো নীতিগত অসুবিধা না থাকে, তবে আপনি বাড়ির জ্যেষ্ঠ বা দায়িত্বশীল মহিলাকে, যেমন আপনার স্ত্রী বা মাতাকে, নিঃসংকোচে হেড অফ দা ফ্যামিলি বা পরিবারের প্রধান করতে পারেন। আর আপনি যদি পুরুষ মানুষকেই প্রধান করতে চান, তাতেও কোনো আইনি বাধা বা সমস্যা নেই। দুটোই শতভাগ সঠিক। তবে যাকে বাছবেন ভেবে চিনতে বাছবেন, কারণ আগামী 10 বছরের জন্য এই তথ্যটি কিন্তু সরকারি খাতায় নথিবদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আসছি আমাদের পঞ্চম পয়েন্টে, যা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেটি হলো, আপনার বাড়িতে মোট ঘরের সংখ্যা বা রুমের সংখ্যা কয়টি? আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খবর নিয়ে দেখেছি, বহু সাধারণ মানুষ ঘরের সংখ্যা বলতে পুরো বাড়ির যাবতীয় চারকোনা জায়গা বা কাঠামোর সংখ্যা ভেবে ভুল তথ্য দিচ্ছেন। কিন্তু সেন্সাস বা
জনগণনার নিয়মে রুম বা ঘরের একটি নির্দিষ্ট এবং স্পষ্ট সংজ্ঞা রয়েছে। এই তথ্যটি কিন্তু 100% নিখুঁত হওয়া দরকার। এখানে কোনো ভুল তথ্য দেয়া চলবে না। মনে রাখবেন, সেন্সাসের ফর্মে যখন রুমের সংখ্যা জিজ্ঞাসা করা হবে, তখন আপনি আপনার বাড়ির রান্নাঘর বা কিচেনকে কিন্তু রুম হিসেবে গুনবেন না। একইভাবে আপনার বাড়ির স্নানঘর বা বাথরুম, টয়লেট, পায়খানা এগুলোকেও ঘরের তালিকায় রাখবেন না। তাহলে প্রশ্ন উঠতে পারে, আর কোন কোন জায়গাগুলোকে ঘর বা রুম বলা যাবে না? আপনার বাড়ির যে করিডোর বা প্যাসেজ রয়েছে, কিংবা আমাদের গ্রামীণ ভাষায় যাকে আমরা ডাঙা, বারান্দা বা বসার বৈঠকখানা বলি, সেখানে সবাই মিলে দিনে গল্পগুজব করেন বা আড্ডা দেন, সেটিকেও কিন্তু সেন্সাসের নিয়মে স্বাধীন রুম হিসেবে ধরা যাবে না। তাহলে সেন্সাসের পরিভাষায় রুম আসলে কোনগুলো? সরকারের নিয়ম অনুযায়ী রুম বলতে কেবল সেটাই বোঝায় যা একটি নির্দিষ্ট চার দেয়ালের মধ্যে শক্তভাবে আবদ্ধ, যার একটি নিজস্ব ঢোকার ও বেরোনোর দরজা রয়েছে এবং যেখানে পরিবারের সদস্যরা রাতে শান্তিতে ঘুমান বা স্বাভাবিকভাবে বসবাস করেন। আপনার বাড়িতে এই রকম চার দেয়াল ও দরজা বিশিষ্ট ঘুমানো বা থাকার ঘরটি রয়েছে? একটি, দুটি, তিনটি নাকি চারটি? কেবল সেই সংখ্যাটি আপনাকে ফর্মে স্পষ্ট করে উল্লেখ করতে হবে, কারণ সরকার এই আবাসন সংক্রান্ত তথ্যের উপর বিশেষ নজর রাখছে। তাই রুমের সংখ্যা খুব সতর্কতার সাথে গণনা করে সঠিক সংখ্যাটি প্রদান করবেন। রুমের সংখ্যার পরে ফর্মে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়, তা হলো আপনার পরিবারে বিবাহিত দম্পতি, ম্যারেড ক্যাপেল সংখ্যা কত? অনেক সময় পারিবারিক নানাবিধ মন কষাকষি বা অশান্তির কারণে স্বামী ও স্ত্রী হয়তো সাময়িকভাবে আলাদা থাকেন। হয়তো স্ত্রী গত 2 বা 4 মাস ধরে রাগ করে বা কোনো কারণে নিজের বাপের বাড়িতে গিয়ে বসবাস করছেন। এই পরিস্থিতিতে ফর্ম ফিল আপ করার সময় অনেকেই দ্বিধায় পড়ে যান যে তারা কি নিজেদের বিবাহিত দম্পতি হিসেবে দেখাবেন নাকি দেখাবেন না। জনগণনার সরকারি নিয়মাবলীতে খুব পরিষ্কারভাবে উল্লেখ করে দেয়া হয়েছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না হয়ে থাকে এবং তারা কেবল পারিবারিক মনোমালিন্যের কারণে সাময়িকভাবে আলাদা থাকেন, তবুও ফর্মে তাদেরকে অবশ্যই পূর্ণ বিবাহিত দম্পতি হিসেবেই গণ্য করতে হবে। আপনি যখন দম্পতি হিসেবে দেখাবেন না, কেবল তখন যখন আপনারা আদালতের মাধ্যমে বা আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ বিচ্ছেদ পেয়ে গেছেন এবং আপনাদের মধ্যে বৈবাহিক আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। সাময়িক ঝগড়া বা আলাদা থাকার ঘটনাকে বিচ্ছেদ ধরে নিয়ে ভুল তথ্য ফর্মে নথিভুক্ত করবেন না। আপনি যখন সেলফ এনুমারেশন ফর্মটি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে ফাইনাল সাবমিট বা জমা করবেন, তখন স্ক্রিনে এবং আপনার দেয়া মোবাইল নম্বরে একটি বিশেষ মেসেজ আসবে। সেই মেসেজে আপনাকে একটি সেলফ এনুমারেশন আইডি বা বিশেষ রেফারেন্স নম্বর দেয়া হবে। আপনি যদি ইমেল আইডি দিয়ে থাকেন, তবে সেই ইমেলেও এই আইডি নম্বরটি চলে যাবে। এই আইডি নম্বরটি আপনাকে অত্যন্ত যত্ন সহকারে খাতায় লিখে বা প্রিন্ট করে তুলে রাখতে হবে, কোনোভাবে এটি যেন হারিয়ে না যায়। কারণ আগামী আগস্ট মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 14 তারিখের মধ্যে, অর্থাৎ পুরো 1 মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারি এনুমারেটর বা সেন্সাস কর্মী আপনার বাড়িতে সশরীরে উপস্থিত হবেন। তিনি এসে আপনার কাছ থেকে এই বিশেষ এনুমারেটরের আইডি নম্বরটি চাইবেন। আপনি সেই আইডি দেখালে তিনি তার সরকারি মোবাইল অ্যাপে আপনার পূরণ করা ফর্মটি নিমেষের মধ্যে খুলে দেখতে পারবেন এবং আপনার দেয়া প্রতিটি তথ্য সত্যতা যাচাই বা
ভেরিফিকেশন করবেন। এখানে শেষ নয়, আরো একটি ভীষণ জরুরি কথা শুনে রাখুন। অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যদি না জেনে বা ভুলবশত আপনি কোনো ভুল তথ্য দিয়েও থাকেন, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যখন সরকারি অ্যানুমারেটর বা গণনাকারী কর্মী 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যে আপনার বাড়িতে আসবেন, আপনি তাকে সঙ্গে সঙ্গে ভুলটির কথা জানাবেন। তিনি তার বিশেষ ড্যাশবোর্ড থেকে আপনার সেই ভুল তথ্যটি শুধরে সঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু মনে রাখবেন, অ্যানুমারেটর যখন আপনার বাড়িতে এসে আপনার সামনে তথ্য যাচাই করে তার অ্যাপ থেকে ফাইনাল সাবমিট করে দেবেন, তারপর কিন্তু আর পুরো ভারতে কোনো আধিকারিকের ক্ষমতা থাকবে না সেই তথ্য সংশোধন করার। আগামী 10 বছরের জন্য আপনার সেই ভুল তথ্য সরকারি নথিতে লক হয়ে যাবে। সেই কারণে বলছি, আজকের এই ভিডিওতে আপনাদের যে সত্যগুলো দেয়া হলো, এগুলো প্রতিটি সচেতন নাগরিকের জানা ভীষণ প্রয়োজন। আপনারা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে আপনাদের জন্য এই বিশেষ সচেতনমূলক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারী মনে হয়, তবে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আর আপনার প্রিয়জন, বন্ধু ও আত্মীয়দের সুবিধার্থে ভিডিওটি সমাজ মাধ্যমে প্রচুর শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সতর্ক থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।